jumpmagazine.in চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডলের দ্বাদশ পর্বে ঘনীভবন ও অধঃক্ষেপণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই, এই দ্বিতীয় অধ্যায়ের আগের পর্বগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা চাইলে ওই পর্বগুলি আগে শুনে নিয়ে তারপর এই পর্বটি শুনতে পারো, তাতে তোমাদের অধ্যায়টি ভালো করে বুঝতে বিশেষ সুবিধা হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। ঘনীভবন যে প্রক্রিয়ায় জলীয় বাষ্প গ্যাসীয় অবস্থা থেকে তরলে আবার তরল থেকে কঠিন অবস্থায় পরিণত হয় তাকে ঘনীভবন বলা হয়। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা এবং বায়ু শীতলীভবনের পরিমাণের উপর নির্ভর করে বাতাসে যখন শিশিরাঙ্কের কাছাকাছি পৌঁছে যায় তখন তাকে ঘনীভবন হয়। জলীয় বাষ্প যখন ঘনীভূত হয় তখন বিভিন্ন রূপ ধারণ করে। শিশির সম্পৃক্ত বায়ু যখন অতিরিক্ত শীতলীভবনের দ্বারা শিশিরাঙ্কের কাছে পৌঁছে যায় তখন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট ক্ষুদ্র কণার আকারে গাছের পাতা ও ঘাসের উপর জলবিন্দুর আকারে জমা হয়। একেই শিশির বলে। এই শিশির যখন আরও ঠান্ডা হয়ে জমে বরফে পরিণত হয় তখন তা তুহিন নামে পরিচিত হয়। কুয়াশা জলীয় বাষ্প যখন ঘনীভূত হয়ে অতি ক্ষুদ্র জলকণা রূপে ভূপৃষ্ঠের কাছাকাছি ধূলিকণা, কার্বন কণা ও লবণ কণাকে আশ্রয় করে বাতাসে এক স্থান থেকে অন্য স্থানে ভেসে বেড়ায় তখন তাকে কুয়াশা বলা হয়। শান্ত বায়ুস্তর এবং শীতল আবহাওয়া কুয়াশা তৈরির জন্য উপযুক্ত। ধোঁয়াশা ধোঁয়াশা হলো ধোঁয়া এবং কুয়াশার সংমিশ্রণ। শীতকালে যখন ভূপৃষ্ঠ খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে তখন ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু শীতল ও ভারী হয়ে উপরের দিকে আর উঠতে পারে না। এই শীতল বায়ু যানবাহন ও কলকারখানার থেকে নির্গত হওয়া ধোঁয়া এবং ধূলিকণার সাথে মিশে বায়ুতে ভাসতে থাকে। একে ধোঁয়াশা বলা হয়। ঘনীভবনের ফলে উৎপন্ন জলবিন্দু কণা দিয়ে গঠিত বিশাল পুঞ্জ যখন বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে ভেসে বেড়ায় তখন তাকে মেঘ বলা হয়। মূলত জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু যখন হালকা হয়ে উপরের দিকে প্রসারিত হয় তখন বায়ুমণ্ডলের শীতলতার কারণে তা সহজেই শিশিরাঙ্কে পৌঁছে যায়। এই অবস্থায় বায়ু মধ্যস্থ জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং জলবিন্দু বা তুহিন কণায় পরিণত হয়ে মেঘের সৃষ্টি করে। অধঃক্ষেপণ বায়ুমণ্ডলে জলীয় বাষ্প যখন ঘনীভূত হয়ে তরল এবং কঠিন অবস্থায় পরিণত হওয়ার পর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে নেমে আসে তখন তাকে অধঃক্ষেপণ বলা হয়। অধঃক্ষেপণের বিভিন্ন রূপগুলি হল বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, ঝিরঝিরে বৃষ্টি। অধঃক্ষেপণের প্রক্রিয়া বাতাস যখন শীতল ও ভারী হয় তখন তার আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়। তবে ধূলিকণা এবং সমধর্মী কণার দ্রবণ প্রভাবের জন্য আপেক্ষিক আর্দ্রতা 100% পৌঁছানোর আগেই এদের আশ্রয় করে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হতে শুরু করে এবং একই সাথে যুক্ত হয়ে আরও বড় বড় জলকণায় রূপান্তরিত হয়। মেঘের মধ্যে অবস্থানকারী এই ভারী জলবিন্দু যখন অনেক বড় হয়ে যায় তা তখন আর ভেসে থাকতে পারে না এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে নেমে আসে। একেই অধঃক্ষেপণ বলা হয়। অধঃক্ষেপণের বিভিন্ন রূপ অধঃক্ষেপণের বিভিন্ন রূপগুলি সম্পর্কে এখন আমরা আলোচনা করব। বৃষ্টিপাত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যখন কমপক্ষে 0.5 মিলিমিটার যুক্ত জলবিন্দু আকার ধারণ করে ভূপৃষ্ঠে পতিত হয় তখন তাকে বৃষ্টিপাত বলা হয়। ঝিরঝিরে বৃষ্টি বা গুঁড়ি বৃষ্টি জলীয় বাষ্প ঘনীভূত হয়ে 0.5 মিলিমিটারের কম ব্যাসযুক্ত জলকণা রূপে ভূপৃষ্ঠে পতিত হয় তখন তাকে ঝিরঝিরে বৃষ্টি বা গুঁড়ি বৃষ্টি বলা হয়। তুষারপাত জলকণা ঘনীভূত হয়ে যখন পেঁজা তুলোর মতো নরম বা সূক্ষ্ম বরফকণা আকারে ভূপৃষ্ঠে পতিত হয় তখন তাকে তুষারপাত বলা হয়। শিলাবৃষ্টি জলকণায় অধিক শীতলীকরণের ফলে যখন তা কঠিন বরফের টুকরোয় পরিণত হয় এবং বৃষ্টির সাথে ঝরে পড়ে তখন তাকে শিলাবৃষ্টি বলা হয়। কালবৈশাখী ঝড়ের সময় কিউমুলোনিম্বাস মেঘ থেকে এই ধরনের বৃষ্টির সৃষ্টি হয়। পরিচলন বৃষ্টিপাত সূর্যের তাপে ভূপৃষ্ঠ সংলগ্ন উষ্ণ ও আর্দ্র বাতাস উপরের দিকে উঠে যখন শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় তখন তাকে পরিচলন বৃষ্টিপাত বলে। পরিচলন বৃষ্টিপাতের প্রক্রিয়া
নিরক্ষীয় অঞ্চলে দিনের বেলা প্রবল সূর্যতাপে ভূপৃষ্ঠ এবং সংলগ্ন জলভাগ থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উষ্ণ এবং হালকা হয়ে উপরে উঠে যায় এবং লীন তাপ ত্যাগ করে শীতল ঘনীভূত হয়। জলীয় বাষ্পপূর্ণ বায়ু দ্রুত উত্থান ঘটে এবং বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি করে। এই মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ প্রচুর বৃষ্টি হয়। নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেল বেলা 3টে থেকে 4টের মধ্যে বৃষ্টিপাত হওয়ার জন্য একে 4 o'clock রেন বলা হয়। নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন দুপুরে এবং মধ্য অক্ষাংশীয় অঞ্চলে গ্রীষ্মকালের শুরুতে এই বৃষ্টিপাত হয়। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের উপর থেকে প্রবাহিত হওয়ার সময় কোনো উচ্চ মালভূমি বা পর্বতগাত্রে ধাক্কা খেয়ে ঢাল বরাবর উপরের দিকে উঠে যায় এবং ঘনীভূত হয়ে সেখানে বৃষ্টিপাত ঘটায়। একে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলা হয়। কিন্তু সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রতিবাদ ঢাল অতিক্রম করে যখন অনুবাদ ঢালের দিকে অগ্রসর হয় তখন সেই বায়ুতে আর জলীয় বাষ্প থাকে না, ফলে এই ঢালে বৃষ্টিপাত কম হয়। এই অঞ্চলকে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়। উদাহরণ: ভারতবর্ষের পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা এবং হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা এই ধরনের বৃষ্টিপাত ঘটায়। কিন্তু সেই অনুপাতে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে এবং শিলং মালভূমিতে বৃষ্টিপাত হয় না, কারণ এই অঞ্চল দুটি বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে অবস্থিত। ঘূর্ণবাত বা সীমান্ত বৃষ্টি। ঘূর্ণবাতের প্রভাবে যে বৃষ্টিপাত হয় তাকে ঘূর্ণবাত বৃষ্টি বলা হয়। ঘূর্ণ বৃষ্টিপাতকে দুই ভাগে ভাগ করা যায়: ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি। ক্রান্তীয় অঞ্চলে গভীর নিম্নচাপ সৃষ্টি হলে আশেপাশের অঞ্চল থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবল বেগে ছুটে আসে এবং ঊর্ধ্বগামী হয়। এই উষ্ণ আর্দ্র বাতাস ঊর্ধ্বগামী ও ঘনীভূত হয়ে বিশাল এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত সৃষ্টি করে। উদাহরণস্বরূপ, জুলাই থেকে অক্টোবর মাসে বঙ্গোপসাগরীয় অঞ্চলে মাঝে মাঝেই ক্রান্তীয় ঘূর্ণবাতের ফলে প্রবল বর্ষণ হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। মধ্য অক্ষাংশীয় উষ্ণ এবং শীতল বায়ুর সংঘর্ষে ঘূর্ণবাতের সৃষ্টি হয় এবং এর ফলে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাতের উৎপত্তি হয়। এই ধরনের ঘূর্ণবাত বৃষ্টিপাত সীমান্ত সৃষ্টির মাধ্যমে ঘটে থাকে বলে একে সীমান্ত বৃষ্টিও বলা হয়। উদাহরণ: শীতকালে উত্তর ভারতে সৃষ্ট পশ্চিমী ঝঞ্ঝা হল নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টির উদাহরণ। বৃষ্টিপাতের পরিমাপ। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হলো রেইন গজ। এই যন্ত্রে 5 ইঞ্চি ব্যাসযুক্ত তামার চোঙার মুখে একই মাপের একটি ফানেল বসানো থাকে এবং চোঙার মধ্যে একটি কাঁচের বোতলও থাকে। এই ফানেলের মধ্যে দিয়ে বৃষ্টির জল চোঙার ভিতর রাখা বোতলের মধ্যে জমা হয়। এরপর বৃষ্টিপাত পরিমাপক দাগ কাটা একটি কাঁচ পাত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাণ পরিমাপ করা হয়। রেইন গজে বৃষ্টিপাতের পরিমাণ মিলিমিটারে প্রকাশ করা হয়। এছাড়া কখনো কখনো ইঞ্চি এবং সেন্টিমিটারেও প্রকাশিত হয়। সমবর্ষণ রেখা। সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমবর্ষণ রেখা বলা হয়। আইসো শব্দের অর্থ তাকে সমবর্ষণ রেখা বা আইসোহাইট বলা হয়। আইসো শব্দের অর্থ সমান এবং হাইট কথার অর্থ এখানে বৃষ্টিপাত। আজকের পর্ব এখানেই শেষ করছি। পর্বটি তোমাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও। আবার দেখা হবে পরবর্তী পর্বে।